নমস্কার। ডাব্লিউবিসিএস মেডিজি এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের প্লেসমেন্ট সেল থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা আমাদের এই যৌথ উদ্যোগে আজকে আমাদের এই স্যাটারডে লাইভ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং অনুষ্ঠিত হচ্ছে সরাসরি। আপনারা এই অনুষ্ঠানটির সম্প্রসারণ দেখছেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের যে ইউটিউব চ্যানেল এবং ডাব্লিউবিসিএস মেডিজি যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক রয়েছে। তো এই তিনটি প্ল্যাটফর্মে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি শুনছেন এবং পরবর্তীকালে যারা আমাদের এই অনুষ্ঠানটি শুনবেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে অভিক চ্যাটার্জি। অভিক চ্যাটার্জি স্যার রয়েছেন, বর্তমানে তিনি ডেপুটি সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের। এছাড়া আমরা আমাদের মধ্যে পেয়েছি শতরূপা দাস। তিনি বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে 2019-এ যে পরীক্ষাটি হয়েছিল তাতে 18 র্যাঙ্ক করেছেন। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন সৌম্য মুখার্জি, ডেপুটি কমিশনার অফ রেভিনিউ। আমরা প্রত্যেককে স্বাগত জানাই এবং আমরা প্রত্যেকের কাছে খুবই কৃতজ্ঞ এই কারণে যে আজকে আমাদের এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের প্লেসমেন্ট সেল এবং ডাব্লিউবিসিএস মেডিজির যৌথ উদ্যোগে আজকে যে লাইভ অনুষ্ঠানটি হচ্ছে এবং যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আগামী কয়েক মিনিট বা কয়েক ঘন্টা ধরে অনুষ্ঠিত হবে, তাতে তাদের সুপরামর্শ দিয়ে আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন এবং এই মুহূর্তে ডাব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কতগুলো মূল্যবান পরামর্শ তারা দেবেন এবং সেই পরামর্শের দ্বারা অনেকেই উপকৃত হবে এই আশা রেখে আমরা আজকে এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছি এবং আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। তো আজকে আমরা এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞ জানাবো সৌম্য মুখার্জি স্যার এবং অভিক চ্যাটার্জি স্যারকে এবং দাস ম্যাডাম রয়েছেন। তিনজনের কাছেই আমরা কৃতজ্ঞ এবং তিনজনকে আমরা উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। আমি এখন সরাসরি সৌম্যবাবুকে অনুরোধ করবো অনুষ্ঠান শুরু করার জন্য এবং আমাদের পরবর্তী পর্বের যে অনুষ্ঠান। ধন্যবাদ রামকৃষ্ণ বাবু। স্যাটারডে লাইভ উইথ সৌম্যতে আবার সকলকে স্বাগত। তো আজকে যে আগামীকালকে সকলে জানেন যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, তো সেটার উপর বেস করে আজকের এই অনুষ্ঠানটি করা হচ্ছে এবং এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী কালকের পরীক্ষাতে যারা পরীক্ষার্থী আছে তাদের শেষ মুহূর্তে কিছু টিপস দেওয়া, তাদের কিছু সাহস যোগানো, কিছু মোটিভেট করা। এবং তার জন্য একটু আগে রামকৃষ্ণ বাবু বলে গেলেন যে আমার সাথে আজকে অভিক চ্যাটার্জি স্যার আছেন। উনি দীর্ঘদিন এইসবের সাথে যুক্ত। উনি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার, বেশ কয়েক জায়গায় বিডিওশিপ এবং এসডিওশিপ করেছেন, দীর্ঘ অভিজ্ঞতা ওনার রয়েছে সবে। এছাড়াও রয়েছেন শতরূপা দাস। তো ওর কাছ থেকেও আমরা টাটকা কিছু পরামর্শ পেতে পারি। এনিওয়ে, তো প্রথমে কিছুটা আমি বলে নিই। সেটা হচ্ছে যে কালকে যে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষাটা আছে, যে 200 নম্বরের পরীক্ষা, 1 মার্কস করে 200টা কোয়েশ্চেন থাকে। এটা মোটামুটি তো সকলেই জেনে গেছে, এখন আর নতুন করে বলার কিছু নেই। যেটা বলার সেটা হচ্ছে যে পরীক্ষা দেওয়ার যে স্টেপগুলো, স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে সুচারুভাবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। 1 নম্বর প্রথম থেকে হলে ঢোকা থেকে শুরু করে হলে বেরোনো পর্যন্ত অনেক ধরনের আমরা দেখতে পাবো যে ক্যান্ডিডেট আছে, তারা বিভিন্ন ধরনের কথা বলবে। অনেক রকম কথা শুনে অনেকের হয়তো মোটিভেটেড ফিল হওয়ার থেকে ডিমোটিভেটেড ফিল বেশি করবে, যে ওরে বাবা এত বছর ধরে পরীক্ষা দিচ্ছে পাইনি, হ্যাঁ কি একটা ব্যাপার। তো যাই হোক, তো আমার মনে হয় যে এগুলোর দিকে কান না দিয়ে নিজের মনকে শান্ত করে আগে পরীক্ষার হলে গিয়ে বসতে হবে। এছাড়া যেটা ক্যান্ডিডেটরা ভুল করে অনেক জায়গায়, সেটা হচ্ছে যে নিজের নাম এবং রোল নাম্বার লেখা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
নিজের নাম এবং রোল নাম্বারটা যদি ঠিকঠাক লিখতে না পারো, আলটিমেটলি খাতাটাই কিন্তু মানে চেক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে রোল নাম্বারটা কিন্তু বারবার দেখে সুস্থ মতন লিখতে হবে, এবং কোনো রকম হোয়াইট ইঙ্ক না ইউজ করাটাই বেটার, ঠিক আছে? তো সেটা মাথায় রেখে ধীরে সুস্থে ফিল আপ করতে হবে। এরপর কোয়েশ্চেন পেপার পেলে যেটা করা দরকার সেটা হচ্ছে, কোয়েশ্চেন পেপারগুলো আমরা আরো আলোচনা করব একটু একটু করে, তো ওভারঅল একটা জিস্ট হিসাবে বলে দিই। কোয়েশ্চেন পেপার পেলে যেটা করা দরকার সেটা হচ্ছে, কোয়েশ্চেন পেপারটা একবার উল্টে পাল্টে দেখে নেওয়া দরকার যে মোটামুটি সব পেজ, মোটামুটি নয়, সবকটা পেজ আছে কিনা। এবার সবকটা পেজ যখন থাকবে সেটাকে ধরে নিয়ে এবার 1 বাই 1 আমাকে এগোতে হবে। একদম ঘাবড়ানোর কোনো কারণ নেই। কোশ্চেন পেপার WBCS এর হাতে পেয়ে যাওয়ার পরে একদিকে বাংলা একদিকে ইংলিশ আছে। যারা বাংলায় মানে সাবলীল তারা বাংলাটা দেখতে পারে, যারা ইংলিশে সাবলীল তারা ইংলিশটা দেখতে পারে, কোনো অসুবিধা নেই। এবার এই কোশ্চেন পেপার নিয়ে যখন কোশ্চেন আনসার করা শুরু করবে, সেটা হচ্ছে প্রত্যেকটা পাতায় 1 2 3 4 করে যে কোয়েশ্চেন সিরিয়াল নাম্বারগুলো আছে, একটা একটা করে কোয়েশ্চেন করবে, এবং সেখানে একটা মার্কিং সিস্টেম ফলো করতে হবে। মার্কিং সিস্টেমটা কি জিনিস? মার্কিং সিস্টেম হচ্ছে, যেগুলো একবারে পারছো, মানে খুব জানা আছে, সেগুলো টিক দিয়ে দিতে হবে কোয়েশ্চেনের উপরে। যেগুলো কিছুই জানো না বা একবারই বলতে পারবে না, সেগুলোকে ক্রস দিয়ে দিতে হবে। এবং যেগুলো 50-50, মানে কিছুটা জানো কিছুটা জানো না, কনফিউজিং লাগছে, হতে পারে দুটোর মধ্যে একটা উত্তর পরে ভেবে দেখতে হবে, ওইটার পেছনে আর সময় নষ্ট করে লাভ নেই, ওটাকে একটা এনসার্কেল বা সার্কেল করে দিতে হবে। এই তিনটে মার্কিং জিনিস আমাকে ফলো করতে হবে। এবার যেগুলো ঠিক হলো, একটা পাতার শেষে, একটা পাতা করার পর দেখা গেল একটা পাতায় 7টা কোয়েশ্চেন আছে, সেখান থেকে আমার 3টে ঠিক হলো, বা আমি জানি, বা 4টে সঠিকভাবে আনসার করতে পারলাম, সেই 4টে সঙ্গে সঙ্গে ওএমআর শিটে করতে হবে। আমার মতে একটা করে কোয়েশ্চেন করা এবং সঙ্গে সঙ্গে ওএমআর শিটে করাতে একটা টাইম, মানে একটা নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে, তার জন্য এক পাতা করে করলে বোধহয় ভালো হয়। আমার সঙ্গে আরো যারা আছেন তারাও এই বিষয়ে বলবেন, তবু আমি আমার মতটা বললাম। এবার এই এক পাতায় যেগুলো আছে, যেগুলো করতে পারলো সেগুলো ওখানে ওয়েমার শিটে তুলে নেওয়া হলো, এরম করে করে, এবং পাতার শেষে নিচে কতগুলো পারলে সেটা কিন্তু লিখে দেওয়া দরকার। একদম নিজের মতন করে, ধরো 3টে, পরের পাতায় 4টে, তারপরের পাতায় 5টা, তারপরের পাতায় 2টো, এরকম করে প্রত্যেক পাতার নিচে নিচে লিখতে হবে, এবং কোয়েশ্চেনগুলো 1 বাই 1 সলভ করতে 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 যেতে হবে। এবার আলটিমেটলি ফার্স্ট রিডিংটা, যে পরীক্ষাটার মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে যদি শেষ করা যায়, তাহলে একটা কমফোর্টেবল সিচুয়েশন থাকবে। এই 1.5 ঘন্টায় ফার্স্ট রিডিংটা শেষ করে ফেললে আলটিমেটলি পাতার নিচে যে স্কোরগুলো লিখেছো সেটা যোগ করে তুমি বুঝতে পারবে কত স্কোর হচ্ছে, মোটামুটি 100+ না 100 এর থেকে কম, হ্যাঁ, এটা বোঝা যায়। এবার যেহেতু পরীক্ষা হলে বসে বোঝা যাচ্ছে না কত স্কোর হবে বা কত কাট অফ যাবে, পরীক্ষা কেমন হচ্ছে, কঠিন হয়েছে না ইজি হয়েছে, সুতরাং সেগুলোর দিকে মাথায় না রেখে নিজের বেস্টটা দিতে হবে। এবার সেকেন্ড রিডিং এ কি করতে হবে? সেকেন্ড রিডিং এ আমরা আবার প্রথম পাতায় আসবো, সেখানে যেগুলো সার্কেল করা ছিল, মানে যেগুলো 50-50 ছিল, খালি সেগুলোর দিকেই যেন চোখটা যায়। যদি তুমি কোনো মার্কিং সিস্টেম ফলো না করো, তাহলে কিন্তু আবার প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে পড়ে দেখতে হবে আনসার করেছি কিনা। সুতরাং মার্কিং সিস্টেম ফলো করে ওই এনসার্কেল করাগুলো করতে হবে, এবং সেগুলো 1 বাই 1 সলভ করতে হবে। যদি সলভ হলো ভালো, টিক করে দিলে, যদি সলভ না হয় আবার সেটাকে এনসার্কেল অবস্থাতেই রেখে দিতে হবে, সার্কেল করা অবস্থাতেই রেখে দিতে হবে। এই প্রসেসটা 1 বার 2 বার 3 বার ফলো করলে অপটিমাম মার্কসটা কিন্তু তোলা যাবে। এবার দেখা গেল টোটাল আমার হিসাব মতন মার্কস আমার দাঁড়াচ্ছে 110, 120 কি 98, 95। যেহেতু সেই পরীক্ষার হলে বসে বোঝা যায় না যে কতগুলো সে বছরের কাট অফ কি যাবে না যাবে, যেহেতু গত বছরের এক্সামে কাট অফটা হাই গেছে, সেই জন্য কোনো প্রেজুডিস না রেখে নিজের বেস্টটা দেওয়া দরকার, সঠিকগুলো আনসার করা দরকার। নেগেটিভ করলে আমরা দেখেছি, যেটা অভিজ্ঞতা দিয়ে, নেগেটিভ করলে আলটিমেটলি যদি 10টা ঠিক হয়, 3টে ভুল হবে, আলটিমেটলি কি ওই একই মার্কস দাঁড়াবে, খুব ডিফারেন্স হয় না। সুতরাং আমার মতে যে সঠিকগুলোই কিন্তু করা উচিত। আর কিছু কিছু ক্ষেত্রে যদি মনে হয় যে হ্যাঁ এগুলো আনসার করলে হলেও হতে পারে, ইন্টেলিজেন্ট গেস করা যেতে পারে, তবে একদম ব্লাইন্ড গেস কিন্তু করা উচিত নয়। ইনিশিয়ালি এটা হলো।
এবং আরেকটা কথা বলে দিই, অনেকেই করে কি পুরো কোয়েশ্চেন পেপারটা করে সবার শেষে আধ ঘন্টা সময় রাখে মার্কস মানে ওএমআর শিটে তোলার জন্য, অপটিক্যাল মার্ক রিডার শিটে তোলার জন্য। সেটা কিন্তু খবরদার করা যাবে না। এক পাতা করে সেটা তারপর ওখানে করাটাই বেটার। তো যাই হোক, আমি আমার ইনিশিয়াল কমেন্টস তো বললাম। এবার আমি অভিক স্যারের কাছে আসবো। স্যার আপনি স্যার শুনতে পাচ্ছেন? আনমিউট, একটু আনমিউট করে নিতে হবে স্যার আপনাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, তো আমি আমার ইনিশিয়াল বক্তব্য বললাম। এবার আপনার অভিজ্ঞতায় যা সাজেশন থাকে একটু আমাদের দর্শকদের বলুন। আমার মনে হয় শতরূপা বোধ হয় না ওর নাম, আমাদের সঙ্গে আছে, ও বলেনি, হ্যাঁ বলেনি। তারপরে ঠিক আছে, শতরূপা তুমি বলো। থ্যাংক ইউ স্যার। স্যার আমার যেটা মতে, এখন সবার প্রিপারেশন তো কমপ্লিট, লাস্ট মোমেন্টে আজকে প্রিপারেশন নিয়ে কথা না বলে আমি এক্সাম হল স্ট্র্যাটেজিটা নিয়েই ফোকাস করতে চাই। তো মোটামুটি আমরা সবাই এনাফ মক টেস্টও দিয়েছি, কোয়েশ্চেন পেপারও সলভ করে নিয়েছি। তো সবাই নিজের মতন একটা স্ট্র্যাটেজি অলরেডি ঠিক করে ফেলেছি। তো সেই স্ট্র্যাটেজিটাই কিন্তু কালকে আমরা ফলো করব। আজকে কারোর অন্য কিছু শুনে কেউ কারোর স্ট্র্যাটেজি চেঞ্জ করতে যেও না, সেটা হিতে বিপরীত হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে কালকে পেপারটা নিয়ে প্রথমে এই পেপারটাকে একটু আমরা কিন্তু উল্টালেই বুঝতে পারবো যে পেপারটা ডিফিকাল্ট না মডারেট না ইজি। এবার সেটা কি করে বুঝতে পারবো? সেটা বুঝতে গেলে নিজেকে ট্রাস্ট করতে হবে যে আমি যথেষ্ট পড়াশোনা করেছি, অনেক খেটেছি, অনেক পেপার অনেক কোয়েশ্চেন সলভ করেছি। কালকে যদি আমার মনে হয় ইজি তাহলে ইজি, যদি আমার মনে হয় ডিফিকাল্ট তাহলে ডিফিকাল্ট, সেটা ফাইনাল। এবার ব্যাপার হচ্ছে যে সবাই এখন খুব ওয়েল প্রিপেয়ার্ড, সবাই খুব ভালো করে প্রিপারেশন নিয়ে, ক্যাজুয়াল ক্যান্ডিডেট কিন্তু অনেক কমে গেছে, সবাই যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসছে এবং যে কারণে কাট অফ বেশি এগোচ্ছে। তো সেটা মাথায় রেখে চেষ্টা করতে হবে যে অ্যাটেম্পটসটা একটু হাইয়ের দিকে, মানে আমার সবসময়তেই টার্গেট থাকতো আমি হাই অ্যাটেম্পটে যেতাম। এবার ব্যাপারটা হচ্ছে অ্যাকিউরেসি ভার্সেস অ্যাটেম্পটস। কেউ যদি কারোর যদি অ্যাকিউরেসি খুব হাই থাকে, সে অতটা অ্যাটেম্পটসে রিস্ক নেওয়ার দরকার নেই। কিন্তু আমার যেরকম অ্যাটেম্পটস অ্যাকিউরেসি, অত হাই অ্যাকিউরেসি কখনোই থাকতো না। তো সেই জন্য আমি পেপারটাকে হাই অ্যাটেম্পটস দিয়েই সলভ করতাম সবসময়। আরেকটা জিনিস, যেমন এই এক্সামে ডাব্লিউবিসিএস এ নেগেটিভ থাকে 0.25। তো 0.25 নেগেটিভে যদি 10টা কোয়েশ্চেনে আমার ডাউট থাকে, সেখানে যদি 50-50ও হয়ে যায়, তবুও যদি 5টা কোয়েশ্চেন আমি ঠিক করতে পারি, 5টা কোয়েশ্চেন আমি ভুল হয়ে যায়, তবুও কিন্তু আমি প্লাস 3.25 মতো এগিয়ে থাকবো। 1/3 বলো। যদি সেটা কালকে 1/3 হয় তাহলে আমাকে, তাহলে অতটা হাই অ্যাটেম্পটস নেওয়া যাবে না। যদি প্রথমেই দেখে নিতে হবে পেপারটা পেয়ে যে কালকে মার্কিং স্ট্র্যাটেজি কি থাকছে, সেটা কখনোই মিস করা যাবে না। যে 1/3 তো কালকে 1/3 থাকবে, কালকে চেঞ্জ হয়ে, সেটা যেন হল থেকে বেরিয়ে এসে কোনো আফসোস না থাকে। তো এবার ব্যাপারটা ফ্যাক্টর টাইম ম্যানেজমেন্টের মধ্যে আমি এটাই বলবো যে যেটা স্যার যেটা বললেন সেভাবেও ফলো করা যেতে পারে, বা আমি যেভাবে করতাম কিছুটা পেপার সলভ করে নিয়ে তারপর মার্কিং ওএমআর শিটে, তারপর কিন্তু মোটামুটি টার্গেট রাখতে হবে যে 2.5 ঘন্টার এক্সাম, 2 ঘন্টার মধ্যে আমাকে সব কমপ্লিট করে নিতে হবে। হাতে যেন 2.5 ঘন্টা মানে অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট হাতে থাকে, তার কারণ সেখানে ইনভিজিলেটর আসবেন, পেপার সাইন করতে হবে, জল খেতে হবে, ওয়াশরুম যেতে হতে পারে, একটু নিজেকে রিল্যাক্স করতে হবে, সেই জন্য হাতে 15-20 মিনিট রাখতে হবে। আমি একবার উল্টে দেখবো, সময় এদিক থেকে ওদিক বেরিয়ে যায়। তাহলে 2 ঘন্টার মধ্যে আমাকে কোয়েশ্চেন পেপারটা পুরো সলভ করে যেতে হবে। 2 ঘন্টার মধ্যে 100টা কোয়েশ্চেন, তাহলে 1 ঘন্টায় 50টা কোয়েশ্চেন, এইরকম। আর মানে 30 মিনিটসে 25 থেকে 30টা কোয়েশ্চেন, এরকম একটা মেন্টাল প্ল্যানিং নিয়ে চলতে হবে, হাতে ঘড়ির দিকে নজর রেখে। আরেকটা কথা হচ্ছে যে ইজি কোয়েশ্চেন গুলো আগে করে ফেলো, তাহলে কি হয়, একটা কনফিডেন্স আসে, মেন্টাল বুস্ট আপ হয়। এবার অনেক সময় হতে পারে যে আমার কাছে যে সেটটা পড়লো তার প্রথম দিকে 10টা কোয়েশ্চেনের আমি 10টার একটাও পারছি না, তখন সঙ্গে সঙ্গে একদম লাস্ট পেপারে চলে যাও। হতে পারে যে আমার ডি সেট পড়ে গেছে, ডি সেটের মধ্যে সব ডিফিকাল্ট কোয়েশ্চেন গুলো ফার্স্টে চলে এসেছে, তখন লাস্ট পেজে উল্টে চলে যাও, সেখান থেকে সলভ করা শুরু করো, দেখো অনেক কনফিডেন্স চলে আসবে। তারপর কারণ ম্যাথস ইংলিশ অনেক স্ট্রং থাকে, সে আগে ম্যাথস গুলো সলভ করে নাও। মানে প্রথম দিকটা, প্রথম 1 ঘন্টা খুব ইম্পর্ট্যান্ট তোমার মাইন্ডসেটের জন্য, যে সময় তুমি যত বেশি সলভ করে নিতে পারবে তোমার কনফিডেন্স বাড়তে থাকবে, এটা একটা মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা পেন্সিল রেখো, যে ওএমআর শিটটা যখন মার্ক করছো তখন আমি যেটা করতাম যে আগে ওএমআর এ পেন্সিল দিয়ে রাউন্ড বাবল গুলো করে নিতাম।
অনেক সময় ভুল হয়ে যায় যে এ এর জায়গায় বি, বি এর তারপরে পুরো পুরো রোটাই নষ্ট হয়ে যায়, পুরো কলামটাই নষ্ট হয়ে যায়, পুরো ওয়েমারটাই রিজেক্ট হয়ে যাবে। তো আগে যদি পেন্সিল দিয়ে বাবল করে নাও, তারপর তুমি ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে খুব ফাস্ট ওগুলোকে ফিল করতে পারবে। তো এটা একটা করতে পারো, এবং এগুলো যার যেটা সুবিধা হয়, যে যেটা করে এসেছো সে সেটাই কালকে করো, কালকে কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার আরেকটা কথা, যে ব্ল্যাক বল পয়েন্ট পেন, পেন্সিল, স্কেল, কারো স্কেল লাগলে স্কেল, স্যানিটাইজার, মাস্ক, এগুলো সবার কাছে যেন এনাফ থাকে, পাশের জনের কাছ থেকে যেন চাইতে না হয়। এসব চাওয়া, আশেপাশে থেকে চাওয়া চাই করতে গেলে একটা মাইন্ডসেট নষ্ট হয়, আর এক্সামটাই পুরো নষ্ট হয়ে যায়। এটা একটা জিনিস। আর একটা কথা হচ্ছে যে এখানে কোনো সেফ অ্যাটেম্পট বা সেফ স্কোর বলে কিছু নেই। পেপারটা তোমাকে বেস্ট দিতে হবে। তুমি যদি কালকে বেস্ট দিয়ে আসতে পারো তাহলে তুমি বুঝে যাবে কাট অফ ক্লিয়ার করে যাচ্ছ। যদি তুমি কালকে বেস্ট তোমার দিতে না পারো তাহলে রিস্ক। তো পেপার ভালো খারাপ ইজি বলে কিছু হয় না, বেস্ট দেওয়া নিয়ে হচ্ছে টার্গেট। আর একটা জিনিস আমি বলবো যে হলে পৌঁছানোর আগে সাফিসিয়েন্ট টাইম নিয়ে পৌঁছাও। যখন আমি যেটা বললাম যে ব্ল্যাক বল পয়েন্ট পেন, পেন্সিল, স্যানিটাইজার, মাস্ক সাথে রাখবে, সাথে আমি সাজেস্ট করব সবাই একটা কোনো চকলেট বা একটা কোনো কেক কিছু রেখো। কারণ অনেক সময় এক্সাম দিতে দিতে টেনশনে একটু খিদেও পেয়ে যেতে পারে, সুগার লেভেল ফল করে যেতে পারে, একটু এনার্জি লেভেলটা বুস্ট আপ করানোর জন্য একটা চকলেট মাঝখানে খেয়ে নিলে আবার এনার্জি লেভেলটা উঠে যায়। তো সেটাও হাতে রেখো, কারণ লম্বা পরীক্ষা, এনার্জি লেভেলটাকে পুরো আপ রাখতে হবে। আর একটা কথাও আমি বলবো যে আজকে রাতে আর পড়াশোনা করার কিছু নেই। আজকে রাতে পড়াশোনা করার কোনো দরকারই নেই। যদি কারোর কিছু পড়তে ইচ্ছা করে তাহলে হচ্ছে যে মক পেপার গুলো সলভ করেছো সেগুলো সলিউশন গুলো ওয়ান লাইনার, জাস্ট সলিউশন গুলো দেখে যাও উল্টে উল্টে, আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশন গুলো কালকে ওখান থেকেও অনেক কমন চলে আসবে। সেগুলো খুব ফাস্ট একবার চোখ পাতা উল্টে উল্টে দেখে যাও, কারণ সেগুলোই হয়ে গেছে, জাস্ট ক্লিক করে যাবে অনেক, ওখান থেকে তুমি কমন পেয়ে যাবে। আর এছাড়াও এলিমিনেশন টেকনিক আছে, সেটা নিয়েও খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে কোয়েশ্চেনগুলোতে 4টে অপশন বা 4টে অপশনের মধ্যে যদি আমরা 2টো এলিমিনেট করে দিতে পারি তাহলে সেটা অবশ্যই অ্যাটেম্প্ট করো, ছেড়ে এসো না। যদি মনে হয় যে 2টো এলিমেন্ট করে ফেলেছি, একটু রিস্ক নাও। একটু রিস্ক না নিয়ে গেম খেললে মুশকিল, তাহলে গেম থেকে অলরেডি তুমি আউট। কারণ সবাই কিন্তু একটু রিস্কও নেবে এবং সবাই খুব ওয়েল প্রিপেয়ার্ড। আর যেখানে তোমার জাস্ট একটাই এলিমিনেট করতে পেরেছো সেখানে ভেবে চিন্তে দেখো, যদি তুমি অ্যাটেম্প্ট বেশি হয়নি সেটা করতে পারো, ছেড়ে দিতে পারো। ব্লাইন্ড গেসিং এর মধ্যে যেও না, ব্লাইন্ড গেসিং কোনোটাই ঠিক হবে না, হয়ও না। আর সলভ 3টা স্ট্র্যাটেজি, যেটা স্যারও একটু আগে বললেন। ফার্স্ট যখন তুমি ওএমআর ফিল আপ করছো তখন যেগুলো তুমি 100% শিওর সেগুলো একদম ফিল আপ, সেগুলো করে নাও আগে কমপ্লিট। তারপর সেকেন্ড স্ট্র্যাটেজি, সেখানে তুমি যেগুলোতে 50-50 সেগুলো করে নাও। আর যেগুলোতে তুমি ঠিক আছে বুঝতে পারছো না সেগুলো ছেড়ে রাখো, আগে তুমি দেখে নাও পুরো কোয়েশ্চেনটা সলভ করে কতগুলো তোমার হচ্ছে স্কোর, তারপর তুমি সেগুলোকে মার্ক করলে। তো এইভাবে করো। আর একটা কথা হচ্ছে যে এক্সাম হলে ঢুকে যখন খুব টেনশন হয় তখন সবসময় এটাই মাথায় রাখতে হবে যে যখন আমি হলে ঢুকে গেলাম তখন অনলি ইউ ক্যান হেল্প ইয়োর সেলফ, আর কেউ তোমাকে পৃথিবীতে ওইখানে বাঁচাতে পারবে না। তো নিজের দিকে ফোকাসটা রেখে আমি আমাকে একমাত্র বাঁচাতে পারি, এই এই এখন যে যুদ্ধে আমি নেমেছি আমাকে নিজেকেই উদ্ধার করতে হবে, এটা মাথায় রেখে নামতে হবে যুদ্ধে। আরেকটা জিনিসও মাথায় রেখো যে কিছুটা ডেস্টিনিতে বিলিভ করা শুরু করো। মানে কালকে, মানে তোমার জন্য যেটা বেস্ট রেজাল্ট সেটা অলরেডি তোমার জন্য ডেস্টাইন্ড আছে, ইয়োর বেস্ট রেজাল্ট ইজ ডেস্টাইন্ড ফর ইউ। তো কালকে যদি তুমি ভালো হওয়ার হয় তোমার জন্য ডেস্টাইন্ড, তুমি সেটার জন্য হয়ে যাবে ভালো, তুমি যাই করো না কেন। আর কালকে যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়, যদি না হয়, পরীক্ষা খারাপ হয় বা তুমি কোনো কিছু ঘটনা ঘটলো যে এক্সামটা হলো না সেরকম মনের মতো, তাহলে বুঝে নেবে সেটাই তোমার জন্য ভালো হওয়ার ছিল, তার পেছনে কোনো ভালো লুকিয়ে আছে। তো এটা নিয়ে বেশি স্ট্রেস আউট করে এখন আর দরকার নেই। রাতে একটা ওয়েল রেস্টেড মাইন্ড দরকার, প্রপার স্লিপ দরকার, 7-8 ঘন্টা ঘুম দরকার, কারণ না হলে কালকে ইজি কোয়েশ্চেন গুলোতে মাথা থেকে বেরিয়ে যাবে, ভুল হয়ে যাবে, সিলি মিস্টেক্স হয়ে যাবে। কালকে সিলি মিস্টেক্স করার কোনো জায়গাই নেই। আর এখন তো অলরেডি সন্ধ্যে 7:30 হয়ে গেছে, দুপুর হলে আমি বলতাম কেউ দুপুরে ঘুমিও না, কারণ দুপুরে ঘুমলে রাতে ঘুম আসে না আর সকালে টেনশন হয়। তো এটুকুই আমার বলার ছিল এখন। স্যার আপনি এবার কন্টিনিউ করুন। অভিক স্যার। সব মোটামুটি সব কিন্তু বলে দিয়েছে ওরা, আমি মানে খুব সুন্দর বলেছে, বিশেষ করে শতরূপা সবটা কভার করে দিয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, মানে অভিজ্ঞতা থেকে, নিজের অভিজ্ঞতা বা আমার খুব নিকটে পরিচিত তার পরীক্ষার অভিজ্ঞতা, এসব থেকে আমি বলি সবচেয়ে আগে যেটা দরকার মানে ঠান্ডা মাথা।
ওই যেটাও বললো না যে এটা কিন্তু পৃথিবীর নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, কারোর জন্যই নয়। এই পরীক্ষায় যদি আমি অকৃতকার্যও হই তাহলে আমি আমি অবশ্যই যাচ্ছি সেখানে কৃতকার্য হতে, কিন্তু কোনো কারণে যদি আমি স্লিপ করে যাই, না হলো না, তো ঠিক আছে, এটা আমার জন্য জীবনের শেষ নয়, অনেক কিছু করার আছে পৃথিবীতে। বেসিক্যালি আমরা চাকরি করতে যাচ্ছি, রোজগার করবো একটা ডিসেন্ট লিভিং এর জন্য, তো আরো অনেক উপায় আছে, প্রত্যেকের কাছে আছে। ভাবার কোনো কারণ নেই যে এটা মানে আমার দুনিয়া শেষ হয়ে গেল। ঠান্ডা মাথা থাকলে অনেক জিনিস, যেটা মানে ঠিক উল্টোটা হলে যেটা ভুল হবে সেগুলো হবে না, এবং ওতেই কিন্তু ডিফারেন্স হয়ে যায়। আমি বিশেষ করে এটা বলি, এই অঙ্ক যে পেপারটা, যে অংশটুকু, সেটাতে ভীষণ হয়, মানে জানা জিনিস বারবার কষে আমি উত্তরটা আনতে পারছি না, এটা হয়ে যায়। এটা ভীষণ করে যদি আমি টেন্স থাকি, তাই টেন্স হওয়ার কোনো জায়গা নেই, ঠান্ডা মাথায় বসে পরীক্ষাটা দিতে হবে। আর ওয়াইল্ড গেস, হ্যাঁ ঠিকই, একদম চলবে না। যেখানে নেগেটিভ মার্কিং আছে সেখানে আমার মনে হচ্ছে যে হ্যাঁ বোধহয় এটা হয়ে যাবে, সেইখানেই আমি মানে উত্তরটা করব। যেটা জানি সেটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। তো আর যেটাতে আমি একদম কিছু জানি না সেটাতে আমি ঢুকবো না, তাহলে ওখানে কিন্তু প্রচুর নেগেটিভ মার্কিং হয়ে যায়, তো সেটা আমি দেব না। আর প্রত্যেকে এইটা কি করে টাইম ম্যানেজমেন্ট করবে নিশ্চয়ই ভেবে নিয়েছি, নিশ্চয়ই প্রত্যেকে, আমি ধরেই নিচ্ছি প্রত্যেকেই প্র্যাকটিস করেছে। তো যে যে স্ট্র্যাটেজি নিয়ে তোমরা কালকে পরীক্ষা দেবে ঠিক করেছে, মোটামুটি সেটাই রাখবে, নতুন করে এখন আর কিছু ভাবার নেই। একটা অ্যাডভাইস ছিল যে প্রত্যেক শীটে কতগুলো পারলাম না গুনে নেওয়া। তো সেটা মানে আমি বলবো ইট ডিপেন্ডস, যার যার নিজের কাছে। আমি কখনো ওরম ভাবে করিনি, আমি শুধু যেগুলো পারছি সেগুলো আমি কোনোভাবে মার্ক করে রেখেছি, হল থেকে বেরিয়ে এসে গুনেছি। তো কারণ আমি ওখানে মানে এইটা নিয়ে টেনশন করতে চাইনি, কতটা পারলাম এই রে তাহলে কিছু কম হয়ে গেল নাকি, তো এইসব ভাবনা চিন্তা করার জায়গা ওখানে নেই, সেটা যে যার মতন ঠিক করে নাও। এইটুকু বলার, খুব সুন্দর একটা অ্যাডভাইস যে পেন্সিল দিয়ে মার্ক করা প্রথমে, নাহলে ব্যাপারটা খুব কেঁচে যাবে ব্যাপারটা, প্রথমে যদি আমি পেন দিয়ে করি। আর ওভারঅল মানে প্রথম ঘন্টাটা খুব ইম্পর্টেন্ট, প্রথম ঘন্টাটা সবচেয়ে সহজটা আগে করে ফেলতে হবে। কারো যদি একটু অঙ্কে একটু চাপ থাকে, অঙ্কটা আমি শেষে ধরবো, অনেকে সেটা থাকতে পারে, আবার কারো উল্টোটা হয় অঙ্কটাই সবচেয়ে ভালো, আমি অঙ্কটাই আগে করে নেবো। যার যেটা সবচেয়ে ইজি এরিয়া সেটা সবচেয়ে আগে করবে, করে সবচেয়ে জানা প্রশ্নগুলো আগে অ্যাটেম্প করে নেবে, তারপরে যেগুলো ওই যে 50-50 বলো বা 60-40 বলো সেইগুলো তারপরে এগুলো করবে, আর যেগুলো একদম জানা নেই সেগুলো হাতই দেবে না। অনেক সময় হয় যে শেষের দিকে বারবার দেখতে 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 হাতে যদি সময় থাকে তাহলে বারবার দেখতে দেখতে তখন ওইরকম অজানা থেকেও আবার জানা বেরিয়ে যায়, মনে পড়ে যায় তখন, তো সেটা তখন একদম শেষে সেটা হবে। তো এই মোটামুটি মাথাটা ঠান্ডা রেখে, একদম ঠিক কথা যে আর বোধহয় এই যেটুকু সময় পড়ে থাকবে এই আমাদের এই আজকের প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর, আমার মনে হয় না যে খুব বেশি আর সেটা নিয়ে আরো ঘন্টা দুয়েক পড়াশোনা করে তারপর ছেড়ে দিতে পারো, বেশি চাপ নিয়ে লাভ নেই, এইটুকুই। হ্যাঁ, এই জন্য আমরা প্রোগ্রামটাও আজকে বেশিক্ষণ করবো না, যারা পরীক্ষার্থী তারাও তাদের সময়ের একটা আজকে দাম রয়েছে আর কি আলাদা করে। তো দু একটা কোয়েশ্চেন আমি একটু নিয়ে নিই, ভিউয়ার্সরা করেছে। একটা হচ্ছে সুমিত দত্ত জিজ্ঞেস করছে, স্যার ম্যাথ ও রিজনিং এর রাফ কি কোয়েশ্চেন পেপারে করা যাবে? শতরূপা তুমি যদি এটা বলো। স্যার আমি তো কোয়েশ্চেন পেপারই করতাম, আমি করতাম যে আমি যদি ইংলিশটা সলভ করি তাহলে যে বেঙ্গলি পেজটা, ওটা পুরো পেজটা আমি পেয়ে গেলাম, আমি পুরো রাফটা ওখানেই করতাম, কারণ লাস্ট পেজে গিয়ে উল্টে উল্টে রাফ করে ওটা খুব আমার জন্য খুব ডিস্ট্রাকশন হয়। তো আমি ইংলিশটা সলভ করে বেঙ্গলি দিকটাতে পুরো রাফ করে দিই, করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমিও সমর্থন করি, এটা ভালো অ্যাপ্রোচ, এটা ভালো অ্যাপ্রোচ। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই যে ইংলিশের ক্ষেত্রে অনেকে একটু ঘাবড়ে থাকে, যেহেতু প্রথম দিকে ইংলিশটা থাকে, যাদের ইংলিশে একটু দুর্বলতা আছে তারা প্রথমে দেখি একটু ঘাবড়ে যায়। তো একটা হতে পারে যে ওই 25টা বাদ দিয়ে 26 নম্বর থেকে আনসার করা শুরু করা যেতে পারে 1 নম্বর, আর পরে ইংলিশটা করা যেতে পারে, অথবা একবার প্রথম দিকে ইংলিশটা করে যতগুলো পারলে। তবে একটা জায়গায় দেখা যায় অনেকেই বলে আমি ইংলিশে 25-এ 25 করেছি, 25-এ 24 বা 23 করেছি। অ্যাকচুয়ালি এমন হয় যে ইংলিশে যেগুলো আমাদের হলে মনে হয় ঠিক, পরবর্তীকালে দেখা যায় ওগুলোর অনেক কটাই কিন্তু ঠিক হচ্ছে না। সুতরাং ইংলিশের ক্ষেত্রে আমরা একটু কশাসলি চলতে বলি, মানে সবকটা যদি মনে হয় যে ঠিক হয়ে যাচ্ছে, আমার মনে হয় যে আরেকবার দেখে নেওয়া ভালো যে সঠিক উত্তরগুলো আমরা করছি কিনা, বা একটু ভেবেচিন্তে করা ভালো, কারণ পিএসসির উত্তরের সাথে অনেক সময় ক্যান্ডিডেটদের ওটা
মেলে না। হ্যাঁ, এটা তো একটা অনেক সময় ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে অনেক কিছু, এই একটা ব্যাপার থাকে। কি বলো শতরূপা? হ্যাঁ স্যার, ইংলিশটা আগে না ধরে ম্যাথস, পলিটি যেগুলো একদম শিওর শর্ট, যেখানে অতটা ডাউটস থাকে না, আর যার যেটা স্ট্রং সেটাই আগে করে নেওয়া উচিত। ইংলিশটা তো একটু অ্যাম্বিগুয়াস থাকে, একটু ডাউট থেকেই যায়, তো ওগুলো লাস্টে করাই ভালো। ঠিক। তো মোটামুটি তো এই আর এবার যারা যারা যেটা পড়েছে লাস্ট মোমেন্টে তো পড়ার কিছু নেই, স্যাররাও বললেন, ম্যাডাম শতরূপা বললেন যে এখন তো বিশেষ করে আর সারা রাত জেগে পড়ার কিছু নেই, যা পড়ার অলরেডি পড়া হয়ে গেছে। তো এবার সকালবেলায় উঠে যদি অনেকের থাকে পয়েন্ট ওয়াইজ কিছু লেখা টেখা থাকে, একটু ওভারঅল দেখতে পারে বড় জোর, ঠিক আছে। আদারওয়াইজ মাথা খারাপ করে লাভ নেই, প্রচুর অলরেডি চাপ রয়েছে, মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ। এবং ওয়েল অ্যাহেড এক্সাম সেন্টারে পৌঁছানো কিন্তু একটা বড় একটা পার্ট আর কি। হ্যাঁ, একদম পরীক্ষার জাস্ট 2-5 মিনিট আগে গিয়ে পৌঁছলাম, হন্তদন্ত হয়ে এর থেকে 1-1.5 ঘন্টা, ইনফ্যাক্ট আমি তো বলি আগে থেকে একবার সেন্টারটা দেখে নিয়ে আসা ভালো। এবং পরীক্ষার ওয়েল অ্যাহেড অ্যাটলিস্ট ঘন্টাখানেক, আধ ঘন্টা, 1 ঘন্টা আগে তো অবশ্যই পৌঁছানো উচিত। এই আর কি। আর কোনো সাজেশন শতরূপা? মোটামুটি অন্যান্য দিন আমরা প্রোগ্রামটা 1 ঘন্টা করি, আজকে যেহেতু ক্যান্ডিডেটদের কালকেই পরীক্ষা, আধ ঘন্টা মোটামুটি আমরা শিডিউল করে রেখেছি এই প্রোগ্রামটার জন্য। বলো, আর কিছু বক্তব্য থাকলে স্যার বলতে পারো। ওটাই বলবো যে সাফিসিয়েন্ট টাইম হাতে নিয়ে বেরোনো খুব ইম্পর্টেন্ট, কারণ কালকে সকালে ট্রাফিক সিচুয়েশন কি থাকবে কেউ জানি না, কারোর রাস্তায় গাড়ি ব্রেকডাউন হয়ে যেতে পারে, সেগুলো সব ক্যালকুলেশন করে হাতে টাইম নিয়ে বেরো, যথেষ্ট টাইম নিয়ে বেরো। আর ব্যাস, ঠিক আছে, অল দ্য বেস্ট, খুব ভালো হবে এক্সাম, এখন আর টেনশন করার কিছু নেই। একবার উল্টে পাল্টে খাতা নোটস যা আছে দেখে নাও, কোনো একটা সাবজেক্ট যদি এখন মনে হয় ফিনিশ হচ্ছে না, একটা সাবজেক্ট সকালের জন্য ছেড়ে দাও, তাহলে একটু রাতের টেনশন চাপটাও কমবে। যে ঠিক আছে, পলিটি নোটসটা বাদ থাকলো, সকালে একবার চোখ বুলিয়ে নেবো, সেটাও করে নিতে পারো, তাহলে রাত তাড়াতাড়ি শুয়ে পড়া যায়। করে নিয়ে বই বন্ধ করে শুয়ে পড়ো, আর বেশি চাপ নিয়ে দরকার নেই। স্যার, শেষ করার আগে আপনার লাস্ট। হ্যাঁ, শেষ মিনিট ব্রাশিং এ আমি বলবো ওই ম্যাক্সিমাম হতে পারে যে একটু জিকেটা দেখলাম, কারণ অঙ্ক যদি উইকনেস থাকে, বিশেষ করে যে অঙ্কে কনফিডেন্স সে তো দেখবেই না, আর যে অঙ্কে যদি কারো উইকনেস থাকে তাকেও আমি বলবো এখন আর দেখতে না। অঙ্ক জিনিসটা না অনেক সময় প্যানিক হয়ে যায়, প্যানিক হয়ে মানে জানা উত্তর আমি ওখান তখন ক্যালকুলেশন করে বেরোয় না, বিশেষ করে যে অঙ্কে দুর্বলদের কথা মাথায় রেখে বলছি। তো সেই জন্যই শেষ মিনিটে যে এখন যদি কিছু দেখার ইচ্ছে হয়, সেটা শুধুমাত্র আমি বলবো ওই জিকে এর উপরেই সীমাবদ্ধ থাকা ভালো, বাকিটা ঠিক আছে। বাকিটা আমি ওই তো বললো, ও যেটা বললো। হ্যাঁ বলুন স্যার, আরেকটা কথাও আমার, আমি যেটা হলে করতাম, যে যদি একটা পেপারের মধ্যে আমি দেখতে পাচ্ছি 3-4টে কোয়েশ্চেন এরকম যেগুলো আমি একদমই পারবো না, তো সেটা না পেন দিয়ে কেটে দাও, তাহলে কি হয় ওটা ভিশনটা ব্লক করে না। যখন লাস্ট আধ ঘন্টা আমি পেপারটা উল্টাবো, তখন মনে হবে এই জায়গাটা কাটা, মানে ওই জায়গাতে কোনো কোয়েশ্চেন নেই, ছোট হয়ে যায় পেপারটা অনেক। তো এগুলো করতে পারো, মানে এগুলো আগে থেকে একটু প্ল্যানিং করে নিও, যে 4-5টা কোয়েশ্চেন আমি তো পারবো না, একদম আমিও কেটে সাজেস্ট দাও করবো, একদম। হ্যাঁ, তাহলে আমিও সাজেস্ট পেপারটাই করবো ছোট যেগুলো লাগে। শিওর শট আমি জানি না না, সেগুলোকে প্রথমেই ক্রস আউট করে দাও, একদম কেটে দাও প্রথমেই। পেন দিয়ে, পুরো হ্যাঁ, স্ট্রাইক হ্যাঁ, অফ করে দাও, এটা যাতে ওটা আর পাশে চোখেই পাশে না ছোট আসে। করে, হ্যাঁ, পাশে ছোট করে কেটে দেওয়া যায় বা পুরোটা হুম, কেটে দেওয়া যায়। হ্যাঁ, পুরোটাই কেটে দিলে একদম চোখ থেকেই সরে যাবে, ওটা আর সেকেন্ড টাইম আসবেই না চোখে। তো এগুলোও অনেকটা হেল্প করে। জাস্ট ঠিক আছে মাথা তো। ঠান্ডা রাখা, হ্যাঁ মাথা ঠান্ডা রাখলেই নম্বর বেশি আসবে, আমি কিন্তু বারবার বলছি, মাথাটা যদি ঠান্ডা রাখে বেস্টটা কালকে বেরিয়ে আসবে প্রত্যেকে। একদম কুল কুল থাকলেই মানে ম্যাক্সিমামটা আমি দিতে পারবো। আর ঠিক উল্টোটা হবে, যদি একটুখানিও টেনশন মাথার মধ্যে ঢোকে, তার মানে এটা নয় ক্যাজুয়াল নয়। আর সবাই মতন হাতে নিয়ে বেরোবো, আমার জিনিসপত্রগুলো রাতেই গুছিয়ে রাখবো, যা যা নিয়ে বেরোচ্ছি সবকিছু হাতের কাছে একবার চেক করে দেখে নেবো, সকালে কখন বেরোবো, কার সঙ্গে বেরোবো, কিভাবে বেরোবো, এই আর কিভাবে যাবো, সেগুলো সব এখনই প্ল্যানিং করা থাকবে, কোনো রকম অ্যাডভোকেজম চলবে না। কিন্তু তারপরে আর কিচ্ছু চিন্তা ভাবনা, বাস, তাহলেই হবেই, হয়ে যাবে। আর আজকে যেহেতু প্রোগ্রামটা আমরা প্রিলিমিনারির উপরে করছি, আগামীকালকের প্রিলিমিনারির উপর, তো এর সঙ্গে রিলেটেড নয়, কিন্তু ডাব্লিউবিসিএস এর সাথে রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন এসেছিল, সেগুলো আমরা ডিসকাস করলাম না, মেইনটেইন ইত্যাদি নিয়ে। ওগুলো আমরা সঠিক সময় পরবর্তীকালে যখন আরো প্রোগ্রাম করব করে নেব। কালকে একটা আমরা প্ল্যান করেছি যে যদি পরীক্ষার পর কোয়েশ্চেন গুলো, আনসার গুলো একটু ডিসকাস করা যায়, তো দেখা যাক, যদি সব ঠিকঠাক থাকে কালকে আমরা এরকম একটা সেশন করে সেটা ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ, অভিক স্যার ধন্যবাদ, শতরূপা ধন্যবাদ, এবং দর্শকদেরও ধন্যবাদ। আজকে আর বেশি বোর করবো না, এখানেই আমরা প্রোগ্রামটা তাহলে আপনাদের অনুমতি নিয়ে শেষ করছি।
নমস্কার। সবাইকে বেস্ট অফ লাক। হ্যাঁ, সবাইকে বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।